আমার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য একটি গল্প, হাবুর বিপদ। খুবই মজার একটি গল্প। তো এই হাবুর বিপদ গল্পের লেখক হলেন অজেয় রায়। তো আমরা গল্পের আলোচনার পূর্বে গল্পের লেখক অজেয় রায় সম্পর্কে কিছু কথা জেনে নেব। তোমাদের এই পাঠ্য গল্পটিরই শেষের দিকে দেখো গল্পের লেখক সম্পর্কে বলা আছে। তো এখানে কি বলা হয়েছে? অজেয় রায় 1937 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 2008 সালে তার মৃত্যু হয়েছিল। তো শান্তিনিকেতনে বসবাস করতেন। বীরভূম জেলার যে শান্তিনিকেতন রয়েছে, রবীন্দ্রনাথের সৃষ্টি করা শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খুবই বিখ্যাত। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই বেড়াতে গিয়েছো। তো সেই শান্তিনিকেতনে তিনি বসবাস করতেন অজেয় রায়। সন্দেশ, কিশোর ভারতী, শুকতারা প্রভৃতি ছোটদের পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। তো সন্দেশ, কিশোর ভারতী, শুকতারা এই সমস্ত ছোটদের জন্য প্রকাশিত এক একটি পত্রিকা। তো এখানে ছোটদের জন্য নানান মজার মজার গল্প, কবিতা এই সমস্ত কিছু লেখা থাকে। এই ধরনের নানান পত্রিকার ছোটদের জন্য তিনি নিয়মিত লিখতেন। শিশু ও কিশোরদের জন্য বিজ্ঞানভিত্তিক ও দুঃসাহসিক অভিযানের গল্প লেখায় দক্ষ ছিলেন। তো শিশুদের জন্য এবং যারা একটু কিশোর বয়সী, একটু বড়, তাদের জন্য বিজ্ঞানভিত্তিক ও দুঃসাহসিক অভিযানের গল্প তিনি লিখতেন এবং খুবই দক্ষ ছিলেন এই ধরনের গল্প লেখার ক্ষেত্রে। বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে তার ছিল চাক্ষুষ পরিচয়, অর্থাৎ বাংলার গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন হয় বা গ্রামের পরিবেশ কেমন, সেই সমস্ত কিছু তার খুব ভালোভাবেই জানা ছিল, কারণ তিনি বাংলার গ্রামীণ জীবনকে চাক্ষুষভাবে দেখার সুযোগ পেয়েছিলেন। অভিনেতা হিসেবেও তার খ্যাতি ছিল, অর্থাৎ তিনি খুব ভালো অভিনয়ও করতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হলো মুঙ্গু, কেল্লা পাহাড়ের গুপ্তধন, আমাজনের গহনে ইত্যাদি। তো এর সঙ্গে সঙ্গে দেখো দুটি প্রশ্ন রয়েছে গল্পের লেখক সম্পর্কে। তো এই প্রশ্ন দুটির উত্তরও আলোচনা করে নেব। এখানে কি বলা হয়েছে? অজেয় রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম লেখো। তো অজেয় রায়ের লেখা একটি জনপ্রিয় বইয়ের নাম তোমরা এখান থেকে লিখতে পারো। উল্লেখযোগ্য বইয়ের নাম এখানে দেওয়া রয়েছে। কেল্লা পাহাড়ের গুপ্তধন বা আমাজনের গহনে বা মুঙ্গু, যে কোনো একটি বইয়ের নাম লিখে দিতে পারো। তিনি কোন কোন পত্রিকায় নিয়মিত লিখতেন? তো এখানে পত্রিকাগুলোর নাম দেওয়া রয়েছে সন্দেশ, কিশোর ভারতী, শুকতারা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ছোটদের জন্য। তো এই পত্রিকাগুলির মধ্যে যে কোনো একটির নাম তোমরা লিখে দিতে পারো। তো এই গেল গল্পের লেখক সম্পর্কে আলোচনা। এবার আমরা চলে যাব গল্পের আলোচনায়। তো দেখো এখানে কি বলা হয়েছে? স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবলো, থাক ফিরে যাই। তো হাবু একটা অল্প বয়সী ছেলে, তোমাদেরই মতন বয়স। তো সে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে থাক আজকে ফিরে যাই, আজকে আর স্কুলে যাব না। গরমকাল, মর্নিং স্কুল হচ্ছে, আর কয়েক মিনিট পরে 7টা বাজবে। তো হাবু কোন সময় স্কুলে গিয়েছিল? না, সেই সময়টা ছিল গরমকাল, মর্নিং স্কুল হয়। গরমকালে অতিরিক্ত গরমের জন্য তোমরা জানো যে কখনো কখনো মর্নিং স্কুল হয়। তো হাবুদের স্কুলেও সেই রকম মর্নিং স্কুল হচ্ছিল। আর কয়েক মিনিট পরে 7টা বাজবে। তো কখন স্কুল বসবে? না, 7টার সময়। আর কয়েক মিনিট পরে 7টা বাজবে, ঘন্টা পড়বে স্কুল আরম্ভের। 7টা বাজলেই স্কুল শুরু হয়ে যাবে এবং ঘন্টা পড়ে যাবে স্কুল আরম্ভের। একতলা স্কুল বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব। উঠানে কিছু ছেলে খেলছে। হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারিক্কি চেহারা। তো স্কুলটার বর্ণনা কিছুটা দেওয়া রয়েছে। একতলা স্কুল বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব। সকলে মিলে স্কুলে উপস্থিত হয়েছে, আর কিছুক্ষণ পরেই স্কুল শুরু হবে। তো তোমাদের স্কুলেরও এইরকম পরিস্থিতি হয় স্কুল শুরু হওয়ার আগে, তোমরা জানবে। আর উঠানে কিছু ছেলে খেলছে, স্কুলের উঠানে। হাবুর মনে তখন ভেসে উঠছে সুধীরবাবুর ভারিক্কি চেহারা। গম্ভীর মুখ, মোটা চশমার কাচের আড়ালে বড় বড় দুটি চোখের তীক্ষ্ণ চাহনি। তো হাবুর তখন সুধীরবাবুর কথা মনে পড়ছে, যার কিনা খুব গম্ভীর মুখ, মোটা চশমার কাচের আড়ালে দুটো বড় বড় তীক্ষ্ণ চোখের চাহনি। সেটা হাবু জানে, তার মনে পড়ছে। হাবু জানে স্যার তাকে পছন্দ করেন, কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি। তো ক্লাসের কাজে যদি অবহেলা করে তাহলে কিন্তু তিনি কাউকে ক্ষমা করেন না। কোনো ছাত্র যদি ক্লাসের কাজ না করে নিয়ে যায় তখন তিনি খুব রেগে যান। তো হাবু জানে যে স্যার তাকে পছন্দ করে, তবুও হাবু যেহেতু স্কুলের কাজ করে নিয়ে যায়নি, হোমওয়ার্ক করে নিয়ে যায়নি, তাই হাবুর একটু ভয় করছে। সে ভাবছে যে আমি স্কুলে যাব না, স্কুলের গেট থেকেই ফিরে যাই।
যদি স্কুলে না যায় সময় কাটাবার জায়গার অবশ্য অভাব নেই। তো সে মনে মনে এটাও চিন্তা করে নিচ্ছে স্কুলের গেটে দাঁড়িয়ে যে যদি স্কুলে সে না যায় তাহলে কিন্তু তার সময় কাটাবার জায়গার অভাব নেই, যেখানে সেখানে বসে কিছুটা সময় সে কাটিয়ে দিতে পারবে স্কুলের টাইমটা। দত্তদের আমবাগানে ঢুকলেই খাসা সময় কেটে যাবে। তো দত্তদের আমবাগানে ঢুকে সে স্কুলের টাইমটা বসে থেকে সময়টা কাটিয়ে দিতে পারবে। কিন্তু ক্লাস কামাই করলে কাল বাবার কাছ থেকে চিঠি আনতে হবে অনুপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে। তো যদি সে কামাই করে তার আরও একটা ঝামেলা রয়েছে, কি না ক্লাস কামাই করলে তার পরের দিন যখন সে স্কুলে আসবে তখন অনুপস্থিত হওয়ার কারণ দেখিয়ে তার বাবার কাছ থেকে তাকে একটা চিঠি লিখে নিয়ে আসতে হবে। তখন বাবাকে কি কৈফিয়ত দেবে? বই হাতে স্কুলে বেরিয়ে গিয়েছিলে কঞ্চুলোয়। অতঃপর অবধারিত মারাত্মক পরিণতির কথা ভেবে হাবু শিউরে ওঠে। তখন হাবু বুঝতে পারে যে সে তার বাবাকে কোনো কৈফিয়ত দিতে পারবে না, স্কুলে কি কারণে অনুপস্থিত ছিল বা বই হাতে স্কুলে বেরিয়ে সে কোথায় গিয়েছিল এই সমস্ত কথার সে কোনো উত্তর দিতে পারবে না। তো তখন তার কি পরিণতি হবে, প্রচণ্ড মার খাবে, সেইটা ভেবেই হাবু শিউরে ওঠে, খুব ভয় পেয়ে যায়। ভীষণ রাগ হতে থাকে ভজার উপর, ওর পাল্লায় পড়েই এই গণ্ডগোল। হাবু তো প্রথমে রাজি হয়নি, ভজাটা কিছুতেই ছাড়লো না। এখন তো এইসব কথা সাত পাঁচ ভাবতে ভাবতে হাবুর তখন ভজা বলে একটা ছেলের উপর ভীষণ রাগ হলো। তো সেই ভজার পাল্লায় পড়েই এত গণ্ডগোল হয়েছে। হাবু প্রথমে রাজি হয়নি, কিন্তু ভজা কিছুতেই ছাড়লো না, তাই জন্য এত সব কিছু গণ্ডগোল। বাবা না সুধীরবাবু? না না, বাবা কিছুতেই নয়। মানে সে ভাবছে সে কার কাছে মার খাবে? স্কুলে ঢুকলে সে হোমওয়ার্ক না করে নিয়ে যাওয়ার দরুন সুধীরবাবুর কাছে মার খাবে বা বকা খাবে, আর স্কুলে না গেলে তার বাবার কাছে বকা খাবে বা মার খাবে। তো সে বাবার কাছে শাস্তি পাবে না সুধীরবাবুর কাছে শাস্তি পাবে? তখন এইসব ভাবতে ভাবতে তার মনে হচ্ছে যে না না, বাবা কিছুতেই নয়। যদি বরাতে দুর্ভোগ থাকে স্যারের হাতেই হোক। তো সে ভাবছে যদি তার বরাতে বা ভাগ্যে শাস্তি লেখা থাকে তাহলে সে স্যারের হাতেই শাস্তি পাক, বাবার কাছে নয়। হাবু স্কুলে ঢুকে পড়ে। আজ লাস্ট বেঞ্চ নয়, ওটার উপর স্যারেদের চিরকাল নজর। তো যেহেতু সে হোম টাস্ক করে নিয়ে যায়নি, তাই তার মনে হচ্ছে যে আজকে আমি লাস্ট বেঞ্চে বসবো না। লাস্ট বেঞ্চের দিকে স্যারেদের খুব কড়া নজর থাকে, মাঝামাঝি বসা যাক, ভাগ্যে থাকলে পাঁচজনের ভিড়ে মিশে হয়তো এ যাত্রা পার পেয়ে যেতে পারে। তো সে ক্লাসে ঢুকে মাঝামাঝি একটা বেঞ্চে গিয়ে বসলো, না ফার্স্ট বেঞ্চের দিকে না লাস্ট বেঞ্চের দিকে, মাঝামাঝি জায়গায় গিয়ে বসলো। তো সে ভাবলো যে পাঁচজনের ভিড়ে যদি মিশে যেতে পারে, স্যার যদি তাকে পড়া না ধরেন, তাহলে হয়তো এ যাত্রায় পার পেয়ে যেতে পারে। থার্ড বেঞ্চের এক কোণে তিনকড়ির পাশে হাবু বসে পড়লো। হাবু তখন ক্লাসে ঢুকে কি করলো না থার্ড বেঞ্চের এক কোণে তিনকড়ির পাশে গিয়ে বসে পড়লো। পরপর তিনটে ক্লাস কেটে গেল। এরপর আসবেন সুধীরবাবু, অর্থাৎ স্কুলে 4 নম্বর যে পিরিয়ডটা হয় সেটাই সুধীরবাবুর ক্লাস, বাংলা রচনার ক্লাস। তো 4 নম্বর পিরিয়ডে বাংলা রচনার ক্লাস হবে, তারপর টিফিন। হাবু বাইরে যতটা সম্ভব শান্ত থাকবার চেষ্টা করছে। তো সে নিজেকে বাইরে খুব শান্ত দেখাবার চেষ্টা করছে, একটা মানে যেমন অন্যদিন থাকে সেই রকম একটা ভঙ্গিমা প্রকাশ করতে চাইছে। বুকের মধ্যে কিন্তু তার হাঁপড় পড়ছে, অর্থাৎ বুক তার ভয়ে ঢিপঢিপ করছে, যেহেতু সে জানে যে সে নিজে সুধীরবাবুর ক্লাসের হোম টাস্ক করে নিয়ে আসেনি, অথচ সুধীরবাবু এমন একজন গম্ভীর মানুষ, তিনি কাজে অবহেলা করা একদম ক্ষমা করেন না। তো সেই ভয়ে তার বুকের মধ্যে ঢিপঢিপ করছে। সুধীরবাবু ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন। দশাসই মানুষটির পরনে ধুতি পাঞ্জাবি, কাঁধে পাট করা সাদা চাদর। ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে। ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন, তবে বড্ড কড়া মাস্টার। চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন, গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম? বাংলাদেশে বর্ষাকাল। ও হ্যাঁ, সবাই লিখে এনেছে? তো সুধীরবাবু কেমন দেখতে মানুষ বা তিনি কেমন পোশাক পরিচ্ছদ পরতেন তার বর্ণনা এই অংশটায় দেওয়া রয়েছে। এই অংশটা তোমরা একটুখানি ভালো করে পড়ে রাখবে। তো তিনি ক্লাসে এসেই কড়া ভঙ্গিমায় জিজ্ঞাসা করলেন যে গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম, অর্থাৎ এর আগের ক্লাসে তিনি কি রচনা লিখে আনতে বললেন। তো সবাই উত্তর দিল যে বাংলাদেশে বর্ষাকাল। তখন তিনি বললেন, ও হ্যাঁ, সবাই লিখে এনেছে? হ্যাঁ স্যার, ক্লাস শুদ্ধ ছেলের ঘাড় হেলে। তো ক্লাস শুদ্ধ সকলেই রচনা লিখে এনেছে, তাই সকলেই ঘাড় হেলিয়ে উত্তর দিল যে হ্যাঁ। বেশ, কয়েকটা শোনা যাক। ছেলেরা যে যার রচনার খাতা বের করে ওপরে রাখে। তো যে যার হোম টাস্কের খাতায় যেখানে রচনা লিখে এনেছে সেটা বার করে সামনে রাখে। এইটাই সুধীরবাবুর মেথড। কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন, অন্যদের বলেন মন দিয়ে শুনবে। অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে। আমি তো সবার খাতা বাড়ি নিয়ে গিয়ে শুধরে দেব, কিন্তু প্রত্যেকের লেখা তো প্রত্যেকে পড়তে পারবে না।
অন্তত ক্লাসে কয়েকখানা রচনা শোনো, কে কেমন লিখেছে কিছুটা জানো। তো এটাই একটা তার পদ্ধতি তার পড়াশোনা করানোর ছাত্রদের, যে তিনি রচনা লিখে আনতে বলেন বাড়ি থেকে এবং ক্লাসের মধ্যে বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন, যাতে কয়েকজন অন্তত পড়লে ক্লাসের বাকি ছাত্ররা তাদের লেখার ধরন সম্পর্কে জানতে পারে, যে অন্য ছাত্রটি কেমন লিখেছে, যে পড়ছে আর নিজের লেখাটা কেমন হয়েছে সেইটা সম্পর্কে তারা বুঝতে পারবে। তো এছাড়াও তিনি কি করেন না, প্রত্যেকের খাতা বাড়ি নিয়ে গিয়ে চেক করে দেন। প্রফুল্ল পড়ো, সুধীরবাবু আদেশ দিলেন। অর্থাৎ ক্লাসের একজন ছাত্র প্রফুল্ল, তাকে সুধীরবাবু বললেন যে তুমি পড়ো। প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশে বর্ষাকাল পড়তে আরম্ভ করে। পাতা 2 শোনার পর হঠাৎ সুধীরবাবু ধমকে ওঠেন, থাম, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। অর্থাৎ বাংলাদেশে বর্ষাকাল, প্রফুল্ল যে রচনাটা লিখে এনেছিল সেই রচনাটা কিছুটা শোনার পরেই সুধীরবাবু তাকে বকা দিলেন এবং বললেন যে আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। অর্থাৎ তিনি শুনেই বুঝতে পারছেন যে প্রফুল্ল নামক ছেলেটি সে কোনো একটা বই থেকে কপি করে এনেছে। কেন স্যার? প্রফুল্ল আমতা আমতা করে। তো প্রফুল্ল তখন একটু লজ্জা লজ্জা পেয়ে বলে যে কেন স্যার? আবার কেন? দে সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছো, এ চলবে না। কাল নতুন করে লিখে এনে দেবে, আর কষ্ট করে আরও 2-1খানা বই উল্টিও, মনে থাকবে? তো তিনি প্রফুল্লকে বললেন যে তুমি তো দে সরকারের রচনার বই থেকে হুবহু টুকে এনেছো, এই ধরনের রচনা লিখলে চলবে না, কালকে নতুন করে লিখে এনে দেবে, আরও কষ্ট করে 2-1খানা বই ঘেঁটে কিন্তু তোমাকে লিখতে হবে। তো এই উপদেশ দিলেন তিনি। নিতাই এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ, অর্থাৎ নিতাই নামে একটি ছেলে, সে লাস্ট বেঞ্চে বসে। তো লাস্ট বেঞ্চে তিনি নিতাইকে দাঁড় করালেন। নিতাই নামকরা ফাঁকিবাজ, প্রথমটা ভান করলো যেন শুনতেই পায়নি। নিতাই, আমাকে বলছেন স্যার? আবার সুধীরবাবু যখন নিতাই বলে ডেকে ওঠেন তখন নিতাই বলল যে আমাকে বলছেন স্যার? হ্যাঁ, ক্লাসে আর কটা নিতাই আছে, পড়ো। তো সুধীরবাবু তখন একটুখানি তাকে ধমকে দিয়ে বলেন যে ক্লাসে আর কটা নিতাই আছে, তোমাকেই বলছি, এবার তুমি পড়তে আরম্ভ করো। তাই কি রচনা লিখে এনেছে সেটাই তাকে পড়তে নির্দেশ দিলেন সুধীরবাবু। নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আজ্ঞে লিখতে পারিনি। কেন? আজ্ঞে সময় পাইনি, মায়ের অসুখ। ও, তোমায় বুঝি মায়ের সেবা করতে হয়েছে? 2 দিদি কি করছিল? তো নিতাইকে রচনা পড়ার জন্য দাঁড় করাতেই নিতাই বলল যে তার মায়ের অসুখের জন্য সে লিখতে সময় পায়নি। তো তখন সুধীরবাবু নিতাইকে বলছে, তোমার মায়ের অসুখের জন্য বুঝি তোমার মাকে তোমায় সেবা করতে হয়েছে? তো তোমার 2 দিদি কি করছিল? আজ্ঞে বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা করতে হয়েছে কি না? বাবার মোটে সময় নেই তাই। তো নিতাই আরও অজুহাত দিয়ে বলছে যে বারবার ডাক্তার ডাকা, ওষুধ আনা করতে হয়েছে তাই তার লেখা হয়নি, আর তার বাবার মোটে সময় নেই তাই তাকেই করতে হয়েছে। কি হয়েছে তোমার মায়ের? জ্বর, সর্দি কাশি। এখন কেমন আছেন? জ্বর ছেড়েছে, আজ ভাত খেয়েছেন। তো এবার সুধীরবাবু নিতাইকে জিজ্ঞাসা করছেন যে তোমার মায়ের কি হয়েছে? তখন নিতাই বলল যে জ্বর, সর্দি কাশি হয়েছে। তখন সুধীরবাবু আবার বললেন যে এখন কেমন আছেন তোমার মা? তো তখন নিতাই বলল যে তার মায়ের জ্বর ছেড়েছে, আজকে তার মা একটু সুস্থ হয়ে ভাত খেয়েছে। মিথ্যাবাদী! সুধীরবাবুর গর্জনে সারা ক্লাস কেঁপে ওঠে। গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন। দাঁড়িয়ে থাক ওই কোণে, টিফিনেও বেরোবে না, দাঁড়িয়ে থাকবে। কালকেই তোমার রচনা চাই, এই নিয়ে পরপর 2 দিন হলো। ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে, মনে থাকবে? তো তখন সুধীরবাবু প্রচণ্ড একটা হুংকার ছেড়ে বললেন যে মিথ্যাবাদী! গতকালকেই তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনছেন। অর্থাৎ তার মা অসুস্থ নয়, সে রচনা লিখে আনেনি, তাই সে মিথ্যে অজুহাত দিচ্ছে। তো সুধীরবাবুর কাছে সে ধরা পড়ে গেছে। তখন সুধীরবাবু তাকে কি শাস্তি দিলেন না, ওই ক্লাসরুমের এক কোণে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, টিফিনেও বেরোবে না, দাঁড়িয়ে থাকতে হবে, আর কালকেই রচনা লিখে এনে সুধীরবাবুকে দেখাতে হবে। এই নিয়ে পরপর সে 2 দিন ফাঁকি মেরেছে, সে 2 দিন রচনা লিখে আনেনি। তো এবার যদি ভুল হয় তাহলে তার কপালে যে দুঃখ আছে সেটা সুধীরবাবু আর একবার মনে করিয়ে দিলেন। মনে থাকবে সুধীরবাবুর একটি মুদ্রা দোষ। তো বিভিন্ন কথার মাঝখানেই তিনি এই মনে থাকবে কথাটিকে প্রয়োগ করেন, বারবার কারণে অকারণে প্রয়োগ করেন, তাই এটি একটি তার মুদ্রা দোষ। অনেকেই তোমরা শুনে থাকবে হয়তো কোনো কোনো মানুষ কথার মাঝখানে কোনো একটি শব্দকে বেশিবার করে ব্যবহার করেন, তো সেইটাই তার মুদ্রা দোষ। অর্থাৎ সেই শব্দের প্রয়োজন থাকুক না থাকুক সেটাকে বারবার ব্যবহার করা হয়। তো সুধীরবাবুরও এইরকম একটি মুদ্রা দোষ ছিল না, তিনি বারবার মনে থাকবে শব্দটি ব্যবহার করতেন। মনে থাকুক না থাকুক তিনি সবাইকে বলে যান মনে থাকবে। তো কারোর মনে থাকুক বা না থাকুক তিনি সবাইকে এই কথাটি বলেন কথার শেষে যে মনে থাকবে। প্রশান্ত,
ফার্স্ট বয় প্রশান্ত খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায়। এবার তিনি ফার্স্ট বয় প্রশান্তকে দাঁড় করান, অর্থাৎ তাদের ক্লাসের ফার্স্ট বয়ের নাম কি না প্রশান্ত। সে খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায়। বেশ দীর্ঘ রচনা, সুন্দর গুছিয়ে লেখা। বর্ষার বর্ণনায় কয়েকটা তালমাফিক কবিতার উদ্ধৃতিও হয়েছে, অর্থাৎ সে রচনার মধ্যে মধ্যে কয়েকটা কবিতার উদ্ধৃতি দিয়েও রচনাটা আর কি লিখে এনেছে। সুধীরবাবু মন দিয়ে শোনেন, তবে ছেলেরা লক্ষ্য করে স্যারের কপালের মাঝখানে একটি ভাঁজ, অর্থাৎ সেই ফার্স্ট বয় প্রশান্তর রচনা শোনার সময়ও সুধীরবাবুর কপালের মাঝখানে একটি ভাঁজ ছেলেরা লক্ষ্য করে, অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন। ওই ভাঁজ তার চিহ্ন। প্রশান্তের পাঠ শেষ হলে সুধীরবাবু বলেন, ভালো হয়েছে, তবে আরেকটু মৌলিক হওয়া উচিত। অর্থাৎ প্রশান্তর যখন পড়া হয়ে গেল তখন সুধীরবাবু কি বললেন, মন্তব্য কি করলেন না, তার লেখা ভালো হয়েছে কিন্তু আর একটু মৌলিক হওয়া উচিত, অর্থাৎ একটু সাবলীল, একটু সহজ সরল হওয়া উচিত। শুধু রচনার বইগুলোর উপর নির্ভর করবে কেন, চাই নিজস্ব ভাব ভাষা। অর্থাৎ সে যে রচনার বইগুলো থেকে মিলিয়ে মিশিয়ে লিখে এনেছে সেটা সুধীরবাবু বুঝতে পেরেছেন, এবং তাই বললেন যে শুধু রচনার বইগুলোর উপরেই কেন নির্ভর করবে, নিজস্ব ভাব ভাষা দিয়েও রচনা লিখতে পারো। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়েও তো তোমরা রচনাটা লিখতে পারতে, তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। অর্থাৎ নিজে থেকে যদি তোমরা নিজের অভিজ্ঞতা দিয়ে সেই রচনাটা লেখো তাহলেই রচনাটার সাহিত্যিক মূল্য আসবে। মনে থাকবে? আবার তিনি জিজ্ঞাসা করলেন যে মনে থাকবে? প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে। তো প্রশান্তর এবার এত সুন্দর লিখে আনা সত্ত্বেও, এত খাটাখাটুনি করে লিখে আনা সত্ত্বেও যেহেতু স্যারের প্রিয় হয়নি, তো তাই সে একটু মনক্ষুণ্ণ হয়ে বসে পড়ে। সুধীরবাবুর সন্ধানী দৃষ্টি ঘুরছে হাবুলচন্দ্র। হাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। তো সুধীরবাবু চারিদিকে তাকিয়ে এবার হাবুকেই ডেকে উঠলেন, হাবুলচন্দ্র। হাবু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ভেবেছিল 5 জনের ভিড়ে মিশে গেলে স্যার তাকে লক্ষ্যই করবে না, হয়তো রচনা আজকে পড়ে শোনাতে বলবে না। তো এইবার হাবুর নাম ধরে যখন ডাকছে তখন হাবু কিন্তু বিশ্বাসই করতে পারছে না। হাবু এবার উঠে দাঁড়ায়। উফ, কি ভাগ্য তার! তো এবার উঠে দাঁড়িয়ে সে ভাবছে, কি ভাগ্য, পড়ো তোমার রচনা। তো স্যার তাকে নিজের রচনা পড়তে নির্দেশ দিলেন। হাবু একটু ইতস্তত করে কয়েকবার ঢোক গেলে, দেরি করছো কেন? তো হাবু যেহেতু লিখে আনেনি, তো এবার সে কিভাবে পরিস্থিতিটাকে সামাল দেবে, সে কয়েকবার ঢোক গেলে। তো যেহেতু একটু দেরি হচ্ছে তখন স্যার বললেন যে দেরি করছো কেন? হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর ওপর থেকে একটা খাতা তুলে নিল। খাতা খুলে নাকের সামনে মেলে ধরে একটুক্ষণ তাকিয়ে রইল। কই, আরম্ভ করো, বড্ড সময় নিচ্ছ। হাবু একটু অভিনয় করছে যে সে তার খাতা দেখে দেখে এবার বলবে। তো স্যার ততক্ষণে যেহেতু একটু দেরি হচ্ছে তখন আবার একবার তাড়া দিলেন যে কই, এবার আরম্ভ করো। হ্যাঁ স্যার। হাবু পড়তে শুরু করে। আষাঢ় শ্রাবণ এই 2 মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে। এই 2 মাসে প্রচণ্ড বৃষ্টি পড়ে, তাই এই ঋতুর নাম বর্ষা। বর্ষার আগে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়ে তখন। মাঠঘাট শুকিয়ে খটখটে হয়ে যায়, ডোবা পুকুরে জল যায় মরে। সূর্যের তাপে মানুষজন পশু পাখি গাছপালা সবাই হাঁসফাঁস করতে থাকে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে, তবে 2-1 পশলা। ঝড়ের দাপটটাই বেশি। জ্যৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো মেঘ জমতে শুরু করে। আষাঢ় মাসে নামে অঝোর বৃষ্টিধারা। বর্ষা এসে সবকিছু ভিজিয়ে দেয়। প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে। হাবু প্রথম দিকটাই ঠেকে ঠেকে আস্তে আস্তে পড়ছিল। ক্রমে তার পড়ার গতি বাড়ে, বেশ ঝরঝর করে বলে চলে। তো হাবু নিজে লিখে আনেনি, অথচ ক্লাসে স্যারের সামনে দাঁড়িয়ে সে অভিনয় করছিল এবং নিজের মন থেকেই রচনাটাকে বলে যাচ্ছিল। তার খাতায় কিছু লেখা ছিল না, কিন্তু সে যেন লিখে এনেছে এমন ভঙ্গিমা দেখিয়ে নিজে থেকেই রচনাটা সঙ্গে সঙ্গে মানে নিজের মনে প্রস্তুত করে বলে যাচ্ছিল। তো প্রথম দিকটায় সে একটু থেমে থেমে পড়ছিল, ঠেকে ঠেকে বলছিল, কিন্তু ক্রমে তার পড়ার গতি বাড়তে থাকে। তখন বেশ দ্রুত ঝরঝর করে বলতে থাকে। বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায়, শহরে গ্রামে জঙ্গলে পাহাড়ে। শহরে বর্ষা কোনো দিন দেখিনি, তবে গ্রামে থাকি কি না, তাই প্রতি বছরই বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি। দেখতে দেখতে মজে যাওয়া পুকুর ডোবা খাল বিল জলে ভরে ওঠে। রাস্তাঘাট হয় কাদা প্যাচপ্যাচে। চলতে ফিরতে তখন ভারী অসুবিধা। কাগজে পড়েছি শহরের রাস্তা টাস্তা ভালো, কাদা হয় না, কিন্তু সেখানেও রাস্তায় জল জমে। কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও 1 কোমর জল দাঁড়িয়েছে, লোকে নৌকা চালাচ্ছে। এই 3 করি, মুখ নামাও। সুধীরবাবু ধমকে ওঠেন। তো যখন হাবু এই সমস্ত কথাগুলো বলে চলেছিল রচনা পড়তে পড়তে, তখন 3 করি বলে একটা ছেলে মুখ উঠিয়ে দেখছিল। তো সুধীরবাবু তখন 3 করিকে ধমকে ওঠেন যে এই 3 করি, মুখ নামাও। 3 করি হাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল, তৎক্ষণাৎ ঘাড় নামায়। তো 3 করি তখন হাবুর খাতার পানে হাঁ করে দেখছিল, তৎক্ষণাৎ সে স্যারের ধমক শুনে ঘাড় নামিয়ে বসে পড়ে। হাবুও চমকে পড়া বন্ধ করে। তারপর সুধীরবাবু চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসেন। হাবু আরম্ভ করতে একটু দেরি করে, খাতার উপর চোখ রেখে দাঁড়িয়ে থাকে। কি হলো, নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছো না? না, বকে বকেও হাতের লেখার উন্নতি করা গেল না ছেলেটার, সুধীরবাবু ভাবেন। তো যেহেতু হাবু তখন পড়তে একটু দেরি করছে, তখন
সুধীরবাবু তাকে বললেন যে নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই বুঝতে পারছো না, তাই থেমে যাচ্ছ। তখন তিনি বললেন যে বকে বকেও ছেলেটার হাতের লেখার উন্নতি করা গেল না। হাবু আবার পড়ে, তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি, বৃষ্টি ভালো হলে ভালো চাষ হবে, অনেক ফসল উঠবে ঘরে। যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত। বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায়, নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে। বেশি বৃষ্টির আবার বিপদ আছে, নদীতে বন্যা হয়। আগের বছর আমাদের গাঁয়ের পাশে খরস্রোতা নদীতে বান ডাকলো, দুপাশের মাঠ ভেসে গেল, তো শস্যক্ষেত ডুবে নষ্ট হলো। গাঁয়ের মধ্যেও জল ঢুকে এসেছিল, ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল। মাঝ রাত্রিরে বান এসেছিল, ভাগ্যিস দুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিল, নইলে অনেকে ভেসে যেত। আমাদের বাড়িতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছিল সে রাতে। সুধীরবাবু মন দিয়ে শোনেন, খাসা লিখেছে, বইটইয়ের ধার ধারেনি, সব নিজের অভিজ্ঞতা। ভাষ্যটিও সুন্দর। ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। ফার্স্ট বয় প্রশান্ত পাশের ছেলেকে কনুই দিয়ে মৃদু খোঁচা মারল। শুনছিস স্রেফ আবোল তাবোল, পয়েন্ট কই, সে ফিসফিসিয়ে বলে। তো সুধীরবাবু মন দিয়ে শুনে যখন হাবুর লেখাটার প্রশংসা করছে, যে বইটইয়ের ধার ধারেনি, সব নিজের অভিজ্ঞতা দিয়ে লিখেছে, সুন্দরভাবে গুছিয়ে লিখেছে, ভাষাগুলোও সুন্দর, তো তখন প্রশান্তর একটু হিংসে হয়। আর সুধীরবাবু এও বলেন যে ছেলেটা যদি লেখালেখির চর্চা রাখে তাহলে হয়তো বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। তো এই কথা শোনা মাত্রই প্রশান্ত তখন পাশের ছেলেটাকে খোঁচা মেরে বলল যে শুনছিস স্রেফ আবোল তাবোল লিখে এনেছে, পয়েন্ট লেখেনি, সে ফিসফিসিয়ে বলে। তিন করে। তো সুধীরবাবু আবার তিন কড়িকে ডাক দিলেন, তিন করে বলে। তিন করে আবার ঊর্ধ্বগ্রীবা বিস্ফারিত নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল। তো তিন কড়ি বলে ছেলেটা গলাটা উঁচু করে আবার হাবুর মুখের দিকে তাকিয়ে বসেছিল। স্যারের ধমক শুনে সে মাথা নামায়। হাবু পড়ে যায়। বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী। বর্ষায় নাকি অসুখ বিসুখ বাড়ে, বিশেষত পেটের অসুখ আর সর্দি জ্বর। তার ডাক্তার বাবা নাকি নাওয়া খাওয়ার সময় পান না তখন। গাছে গাছে নতুন সবুজ পাতা বেরোয়, কখনো কখনো সারা রাত টিপ টিপ করে বৃষ্টি হয়, আর ব্যাঙগুলো পাল্লা দিয়ে হেঁড়ে গলায় গান জোরে। হাবু শুয়ে কান পেতে শোনে, ভারী মজা লাগে। জলে গর্ত বুঝে যাওয়ায় মাঝে মাঝে ঘরের দাওয়ায় সাপ উঠে আসে। প্রত্যেক বছরই গ্রামের দু একজনকে সাপে কামড়ায়। ভোরবেলা চাষিরা লাঙল কাঁধে হেঁট হেঁট করে গরু তাড়িয়ে মাঠে যায়, দুপুরেও মাঠে থাকে। তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাবার জন্য। আরও অনেক কিছু লিখেছে সে, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে। বর্ষাকালে গ্রামে তাদের কী সব পালা পার্বণ ব্রত হয়, ওই সময় নাকি স্কুলের ছাত্র কম আসে, তাদের খেতে কাজ করতে হয়, তাই ছুটি নেয়। হাবুর কাজ করার দরকার নেই, তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয়। এমন কত কি। হাবুর রচনা শেষ হলো। সুধীরবাবু স্মিত মুখে বললেন, বেশ হয়েছে, নিজের দেখা জিনিস লিখেছে, খুব ভালো, তবে আরেকটু গুছিয়ে লেখা দরকার। তো সুধীরবাবুর ক্লাসে হাবু কোনো রচনাই লিখে নিয়ে যায়নি, এবং রচনা না লিখে নিয়ে যাওয়ার দরুন সে স্কুলেই আসতে ভয় করছিল। কিন্তু যখন সুধীরবাবুর ক্লাস আরম্ভ হলো, তো যখন তিনি হাবুকে রচনা পড়ার নির্দেশ দিলেন, তো হাবু লিখে না নিয়ে যাওয়া সত্ত্বেও সে খাতাটা মুখের সামনে ধরে বানিয়ে বানিয়ে নানান কথা বলে চলেছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে সে বানিয়ে বানিয়ে নানান কথা বলছে বর্ষাকাল সম্পর্কে, যেন সে খাতায় লিখে এনেছে এমন অভিনয় করে বলতে লাগলো। তো তার কথাগুলো শুনে, তার রচনার ভঙ্গিমা শুনে সুধীরবাবুর খুব ভালো লাগলো, এবং তিনি প্রশংসা করে বললেন যে খাসা লিখেছে, সুন্দর লিখেছে, সব নিজের অভিজ্ঞতা দিয়ে লিখেছে। তো রচনা যখন শেষ হলো বলা, তখন সুধীরবাবু স্মিত মুখে বললেন, বেশ হয়েছে, নিজের দেখা জিনিস লিখেছে, খুব ভালো, তবে আরেকটু গুছিয়ে লেখা দরকার। তো এইরকম মন্তব্য তিনি করলেন হাবুর রচনা পড়ার শেষে। তো আজকের আলোচনা আমরা এই পর্যন্তই রাখছি। এর পরের দিনে আমরা গল্পের বাকি অংশের আলোচনাটুকু করে দেবো। তো তোমরা আশা করছি বুঝতে পারছো, খুবই মজার একটি গল্প, তোমাদের সকলেরই ভালো লাগবে। তো যারা যারা এই ক্লাসের আলোচনাগুলো শুনছো তারা অবশ্যই একটি লাইক করে দিও, এবং তোমাদের ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তো এই ধরনের আরও বিভিন্ন ক্লাসের বাংলার যে আলোচনাগুলি সেগুলি শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।